প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালট নিয়ে আজ আমরা হাজির হয়েছি দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন জনপদ ঝালকাঠিতে। আজ প্রতিশ্রুতি আর বাস্তবতার মুখোমুখি মাঝখানে দাঁড়িয়ে আজ প্রার্থীরা মুখোমুখি হবেন সাধারণ মানুষের। তারা বলবেন তাদের প্রত্যাশার কথা, প্রার্থীরা শোনাবেন তাদের প্রতিশ্রুতির গল্প। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, জুনায়েদ আল হাবিব। আজকের এই আলোচনায় অংশ নিতে যারা আমাদের সাথে বিশেষ অতিথি হয়ে যুক্ত হয়েছেন, শুরুতে আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম পাশে রয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ঠিক তার পাশেই রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ। জনাব মাসুদ পারভেজ, আপনাকে স্বাগত। ঠিক আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ঠিক ডক্টর ফয়জুল হকের পাশে রয়েছেন বাংলাদেশে এবি পার্টি মনোনীত ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ঠিক সেই সাথে রয়েছেন এই এলাকার সম্মানিত ভোটাররা, যারাই আজকে মূলত এই অনুষ্ঠানে কথা বলবেন, প্রশ্ন করবেন, প্রার্থীদের দাঁড় করাবেন জবাবদিহিতার কাঠগড়ায়। তা আমরা আলোচনায় যাব, তার আগে দেখে আসব ঝালকাঠির সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের তৈরি করা একটি প্রতিবেদন। বাসন্ডা আর সুগন্ধা নদীর মোহনায় গড়ে ওঠা এক প্রাচীন বাণিজ্য নগরী ঝালকাঠি। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ফরাসি ও ডাচ ব্যবসায়ীদের পদচারণায় মুখর ছিল এই জনপদ। ইতিহাসের সেই জৌলুস এখন কেবলই স্মৃতি। ভাঙাচোরা সড়ক আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষার অভাব জেলাবাসীকে যেমন ভাবিয়ে তুলেছে, তেমনি নদী ভাঙন কেড়ে নিচ্ছে মানুষের ভিটে মাটি। অন্যান্য জেলার তুলনায় আমাদের ঝালকাঠি জেলায় শিক্ষার মানের উন্নয়ন খুবই কম হয়েছে বলে আমরা বুঝি। এখানে অনার্সের সব সাবজেক্টের সুবিধাও তেমন নেই। আমাদের রাজাপুর বড় উপজেলা এই তুলনামূলক আমরা অনেক পিছিয়ে আছি, উন্নত কম হয়েছে। ঝালকাঠি জেলার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মাগো জমি খেত যা ছিল সব নদীতে ভেঙে গেছে, পাঁচকুড়া সম্পত্তি আর নাই। কোন মতে আছি ওই নদীর পাড়ে, কোনো আমি সরকারি কিছু পাই না। এত সংকটের মাঝেও লুকিয়ে আছে অপার সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, শীতলপাটি আর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন শিল্প। তো সরকার এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের উচিত আমাদের এই ঝালকাঠি জেলার উন্নয়নের জন্য লবণ শিল্প, শীতলপাটি শিল্প, গামছা শিল্প এবং ইকো পার্কের উন্নয়ন এবং নদী ভাঙন প্রতিরোধে একটি বড় ধরনের পরিকল্পনা হাতে নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো এখানেও বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যুবকদের কর্মসংস্থান একটা খুব বড় একটা ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ, আমি যদি এমপি হতে পারি। এছাড়াও আরেকটা স্বপ্ন দেখি যে স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে যেখানে রাষ্ট্রই প্রসব বেদনার মা যখন আক্রান্ত হবে তখন রাষ্ট্রই তার হাত ধরবে। বাংলাদেশকে আসলে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার একটা পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের থাকবে। ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে গ্রহণ করেন, এই জনগণকে সাথে নিয়ে, দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আগামীর ঝালকাঠি 1 আসন মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। সন্ত্রাস মুক্ত, বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত একটি ইনসাফের ভিত্তিতে, ন্যায় এবং সমতার ভিত্তিতে একটি আধুনিক ঝালকাঠি হিসাবে আমি রূপান্তর করতে চাই। 4টি উপজেলা, 2টি পৌরসভা নিয়ে গঠিত ঝালকাঠির 2টি সংসদীয় আসনে মোট ভোটার 5,93,826 জন। একদিকে সংগ্রাম আর গৌরবের ইতিহাস, অন্যদিকে দীর্ঘদিনের অবহেলার ভারে নুয়ে পড়া এক জনপদ ঝালকাঠি। নদী ভাঙ্গন, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি নানা সংকটে জর্জরিত এই জেলা এখন খুঁজছে দূরদর্শী ও দায়বদ্ধ নেতৃত্ব। তাই আর আশ্বাস নয়, টেকসই সমাধানই এখন এখানকার মানুষের একমাত্র প্রত্যাশা। ঝালকাঠি থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।
আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে আমরা শুনলাম সাধারণ মানুষের কথা, তারা আসলে তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন। এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে, নদী ভাঙ্গনের পাশাপাশি রয়েছে আসলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, একই সঙ্গে মাদকের সমস্যাও কিন্তু এখানে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং এটি নিয়ে আমরা বেশ কয়েকজন অভিভাবকের সাথেও কথা বলেছি, তারা কিন্তু তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। একই সঙ্গে উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু সংকটে ভুগছে দীর্ঘদিন ধরে এই জনপদটি। তো আমরা এসব নিয়ে আসলে আলোচনায় ফিরবো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ, তাদের প্রশ্ন নিব। তবে যেহেতু নির্বাচন ঘিরে আমাদের এই আয়োজন, তাই আমরা শুরুতেই একটু যারা এখানে প্রার্থী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তাদের কাছে জানতে চাইব ঝালকাঠির নির্বাচনী পরিবেশ কেমন, আচরণবিধি কতটা পালন করা করছে বিভিন্ন রাজনৈতিক দল, পেশি শক্তি কিংবা কালো টাকার ব্যবহার নিয়ে কোনো ধরনের অভিযোগ তাদের আছে কিনা, এই বিষয়গুলো আমাদের এই প্রশ্ন থাকবে চারজন অতিথির কাছে। আমি শুরুতেই যেতে চাই বিএনপির প্রতিনিধি হয়ে, যিনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন সেলিম। আপনার মন্তব্য জানতে চাই নির্বাচনী পরিবেশ নিয়ে। আমাদের যেহেতু সময় সীমাবদ্ধতা আছে, আমরা এই পর্বে প্রত্যেক প্রার্থীকে 1.5 মিনিট করে সময় দিচ্ছি। ধন্যবাদ দেশ টিভিকে। শুরুতেই আমাদের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই দেশ টিভির আপনার ব্যালট অনুষ্ঠানে এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন এবং যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পদপ্রার্থী এবং নেতৃবৃন্দ, সবাইকে ঝালকাঠি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঝালকাঠি ছোট্ট একটি জেলা, 2টি পৌরসভা, 32টি ইউনিয়ন নিয়ে 2টি নির্বাচনী এলাকা। বরাবরই রাজনীতির পরিবেশ যেভাবে ছিল, তারপর আমরা এতটুকু আশা করতে পারি যে গত 2024-এর 5 আগস্ট পরবর্তী ঝালকাঠির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত শান্ত। আমরা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ পরিবেশে এ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের কারো মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব কিংবা কোনো কটাক্ষমূলক কোনো কাজ এ পর্যন্ত পরিবেশ নেই। আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটু আপনার পাশে যিনি রয়েছেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ, তিনি বলছেন যে ঝালকাঠি খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থান রয়েছে, সহ অবস্থান রয়েছে। আপনার ভাবনাটা বা আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আমি মাসুদ পারভেজ সোহেল, আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন ধরে। আমরা যেটা এখন বর্তমান পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, ঝালকাঠিতে আমাদের ইনশাআল্লাহ নির্বাচনী পরিবেশ বা সবকিছু সুস্থ এবং সুন্দর এখন পর্যন্ত আছে, বিরাজমান, এবং আমাদের ভিতরে কোনো এখনো পর্যন্ত ওরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি। এবং আমরা আশা রাখতেছি আগামীতে এই 12 তারিখ পর্যন্ত এই অবস্থানই থাকবে এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ঝালকাঠির প্রত্যেকটা ভোটার, সাধারণ জনগণ তাদের উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে আগামী 12 তারিখে, এই আশা ব্যক্ত করে এবং আমি আমার ঝালকাঠিবাসীর কাছে ধন্যবাদ জানিয়ে এমন পরিবেশে চেয়েছিলাম যে যেখানে সবাই মিলেমিশে আসলে একটি নতুন বাংলাদেশ গঠন করব। তো আমরা একটু যাবো, আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ডক্টর ফয়জুল হক, তার মন্তব্য শুনতে চাই আসলে নির্বাচনী পরিবেশ নিয়ে। ধন্যবাদ জানাই। আমরা ঝালকাঠি 1 আসনের আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে আমি যতটুকু দেখেছি, গত প্রায় 6 মাস কাজ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখানের আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। স্পেশালি আমি যেটা করছি, আমি আমার প্রতিপক্ষ কোনো প্রার্থীকেই কোনো অবস্থায় শত্রু না ভেবে তাকে আমার বন্ধু ভেবে, যেভাবে একটা ক্লাসে একজন ক্লাসমেটের সাথে আমি পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট বয় হতে হয়, সেকেন্ড বয় হতে হয়, কিন্তু কেউ কাউকে শত্রু ভাবে না, সেভাবেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর সাথে দেখা করছি। এমনকি আপনাকে যদি উদাহরণ দেই, গত কয়েকদিন আগে আমার বাড়িতে তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল, আমাদের জনাব রফিকুল ইসলাম জামাল সাহেবকে। আমি নিজ দায়িত্বে আমার বাসায় তাকে মিষ্টি খাওয়াইছি, জুমার নামাজে বক্তব্য রাখতে দিয়েছি। সকল না, এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সাথে কারোর সাথেই যেহেতু কোনো সংঘর্ষ নেই,
এবং একে অপরকে আমরা স্পেস তৈরি করে দিচ্ছি। এবং আপনাকে উদাহরণ যদি দেই, যেটা বলতে চেয়েছিলাম যে ঝালকাঠি 1 আসন বাংলাদেশের একটা মডেল হবে এজন্য যে আমার জুমার মসজিদে আমি উপস্থাপক থেকে আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থীকে আমি বক্তব্য রাখতে সুযোগ করে দিয়েছি এবং আমি বলে দিয়েছি যে আমার বাড়িতে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য রাখবে বিএনপি। খুবই ভালো একটি উদাহরণ। আসলে আমরা চাই পুরো দেশ জুড়ে আসলে নির্বাচনী এমন পরিবেশ থাকুক ঝালকাঠিতে যেটি বিরাজমান করছে, এবং কোনো প্রার্থী আসলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করছেন না, যেটি বাংলাদেশের রাজনীতিতে একটা সময় খুবই বিরল ছিল। আমরা একটু যেতে চাই, আমার ডান পাশে আরেকজন অতিথি রয়েছেন, শেখ জামাল হোসেন, এবি পার্টি মনোনীত ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। আপনার কাছে জানতে চাই আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন এখন পর্যন্ত? আপনার ব্যালট দেশ টিভির এই অনুষ্ঠানে আমার সাথে যারা সহ আলোচক আছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার ঝালকাঠিবাসী যারা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন রাজনীতি, এই ঝালকাঠির সন্তান হিসেবে দীর্ঘদিন রাজনীতি করি। এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ঝালকাঠিতে কোনো ধরনের নির্বাচনী পরিবেশ নষ্ট হয় নাই। আমরা যারা এখনো প্রতিদ্বন্দ্বিতায় যারা আছি ঝালকাঠি 8, ঝালকাঠি 1 এবং 2-তে, আমরা ঝালকাঠি 2-এর যারা প্রার্থী আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি, এবং জনগণ যাকে ভোট দিবে আমি আশা করি আগামী দিনে ঝালকাঠিবাসী একটি উদাহরণ সৃষ্টি করবে যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন ঝালকাঠি উপহার দিয়েছে, যেটা আমরা গত 17 বছরে আমরা দেখি নাই। সে কারণে আমি ঝালকাঠিবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার একটি অঙ্গীকার, তিনি ইতিহাসের সর্বোচ্চ সেরা এবং সবচেয়ে ভালো গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিবেন। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তিনিও কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা করছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিভাবে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় এবং পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব তুলে আনা যায় নির্বাচনের মধ্য দিয়ে। তো আমরা শুনলাম প্রার্থীদের ভাবনা, এবার একটু আমরা সরাসরি কথা বলতে চাই ভোটারদের সঙ্গে। আসলে এখানকার ভোটার আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রার্থীরা এখানে রয়েছেন, আমরা আসলে শুধু ঝালকাঠি সদর আসন নিয়ে করছি না, আমরা পুরো ঝালকাঠি জেলার বিষয় নিয়ে কথা বলবো, যাবতীয় বিষয় নিয়ে। তা আপনাদের ঝালকাঠি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কেন ঝালকাঠি আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সেটি আপনাদের প্রার্থীদের কাছে করতে পারেন এবং তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে। এবং সরাসরি মানে প্রশ্নটি সরাসরি করবেন খুবই 30 সেকেন্ডে। আমি শুরুতেই যেতে চাই একজন ভোটারের কাছে, একটু আপনার কাছে জানতে চাই আপনার নির্বাচন নিয়ে ভাবনাটা কি, এবং কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। সঙ্গে সঙ্গে যারা যুক্ত আছেন আমার দেশের সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন সমাজতান্ত্রিক দলের যে প্রার্থী আছে প্রার্থী ভাইয়ের কাছে, ঝালকাঠিতে আমরা যারা স্থায়ী আছি, এই যে ভাইয়ের আসলে আমাদের সঙ্গে ওই রকম এখনো পরিচয় হয়নি, তাইলে উনি কিভাবে আমাদের জন্য কাজ করবেন? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি বলছেন যে সমাজতান্ত্রিক দলের যিনি প্রার্থী রয়েছেন তিনি এখনো আসলে মানুষের কাছে ওইভাবে পরিচিত হননি, কিভাবে কাজ করবেন সেই প্রশ্নের উত্তর হয়তো তিনি দিবেন। আমি একজন প্রবীণ ভোটার রয়েছে, তার কাছে জানতে চাই, আপনারা তো দীর্ঘদিন ঝালকাঠিতে বসবাস করে আসছেন, তো ঝালকাঠিতে এতদিন কেন পিছিয়ে রয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে প্রার্থীদের কাছে আপনি করতে পারেন। ঝালকাঠিতে এতদিন পর্যন্ত আমাগর যে নেতা আছে, তার সাথে কোনো সম্পর্ক, বর্তমান যে নেতার সাথে কোনো সম্পর্ক নাই, তাই সেই জন্য আমরা অনেক কিছু পিছিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ। আসলে তারা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব রয়ে গেছে, যার কারণে হয়তো তাদের কষ্ট দুঃখ দুর্দশার কথা তারা ঠিকমতো নেতৃবৃন্দের কাছে বা যারা জনপ্রতিনিধি ছিলেন অতীতে তাদের কাছে পৌঁছাতে পারেননি, সেজন্য হয়তো তারা পিছিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ। আমি একজন তরুণ ভোটার রয়েছেন আমাদের এখানে, একটু আপনি যদি দাঁড়ান, আপনার কাছে জানতে চাই, আপনার প্রার্থীরা এখানে রয়েছেন, আপনাদের তরুণদের তো অনেক প্রত্যাশা, বিশেষ করে 24 পরবর্তী বাংলাদেশের আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশের স্বপ্নের পথে কতটা এগিয়ে যাচ্ছে, বা প্রশ্ন থাকলে করতে পারেন। আমার প্রশ্ন এখানে শুধুমাত্র একজনের কাছে নয়, আমার প্রশ্ন এখানে যারা আছে তাদের সকলের কাছে, যে সমস্ত প্রার্থী আছেন তাদের সকলের কাছে। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি বাংলাদেশে কোনো সুষ্ঠু বিচার কিংবা বাংলাদেশে কোনো সুষ্ঠু নীতিমালা সঠিকভাবে প্রণয়ন হতে দেখিনি। তো আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি পারবেন আমাদের ভোট পরবর্তী সময়ে যখন আপনারা
কেউ ক্ষমতায় আসবেন তখন কি আপনার ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন আদৌ কি? অসংখ্য ধন্যবাদ। একজন তরুণ ভোটার আসলে তিনি জানতে চেয়েছেন বাংলাদেশ যে ইনসাফের বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, যারা পরবর্তীতে ক্ষমতা আসবেন তারা কি সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন এখানকার যারা প্রার্থী রয়েছে তাদের কাছে। তো আমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর নিব যারা প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে। তবে তার আগে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। তো বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে একটু একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে উপস্থিত রয়েছেন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি নজরুল ইসলাম তালুকদার। জনাব নজরুল ইসলাম তালুকদার, আপনাকে স্বাগত। আমরা আপনার আলোচনা শুনবো বিজ্ঞাপন বিরতি থেকে এসে। দর্শক, সময় হলো আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দেশ টিভির বিশেষ আয়োজন আপনার ব্যালট অনুষ্ঠানে আশিয়ান সিটি নিবেদিত। তো আমরা আসলে বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে সাধারণ মানুষের প্রশ্ন শুনছিলাম। আমরা এখন আসলে সরাসরি চলে যাব এখানে সম্মানিত প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে জানতে চাইবো। আমি প্রথমে যেতে চাই জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডক্টর ফজল হক। ফজল হক, আপনি শুনছিলেন মানুষ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ইনসাফের বাংলাদেশ তারা চান, আপনারা কতটা পারবেন? তারপরে তারা প্রশ্ন ছুড়েছেন যে সাধারণ মানুষের সাথে রাজনৈতিক নেতাদের দূরত্ব, যার কারণে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারেন না। আপনার জন্য সময় 2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন প্রশ্ন উত্তর দেন। ধন্যবাদ। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের এখানে যে বোনটি প্রশ্ন তুলেছেন যে ইনসাফের বাংলাদেশ কিভাবে হবে, ন্যায় ইনসাফের বাংলাদেশ তিনি দেখতে চান। বিশেষ করে বাংলাদেশের যে বিচারহীনতা রয়েছে, যেখানে বিচার পেতে চাইলে কোনো সাধারণ নাগরিক সেখানে বিচার পায় না। আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব স্পষ্ট ঘোষণা করেছেন এই বছর তারা নির্বাচন করতে চায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে। এবং সেই ন্যায় ও ইনসাফটা হবে এরকম যে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অঞ্চল ভেদে সে বিচারালয়ের প্রার্থী হয় তাহলে সে সঠিক বিচার পাবে। আমার চরম শত্রু ব্যক্তিও সরকারের কোনো বরাদ্দ আসলে সেই বরাদ্দটি সবার আগে জামাত ইসলামের বাসায় না গিয়ে ওই শত্রুর বাড়িতে যাবে, কারণ উনি গরিব, উনি ওই অঞ্চলের প্রাপ্য অধিকার রাখেন। এভাবে যখন প্রতিষ্ঠিত করা হবে সেটাকে বলা হবে ন্যায় ও ইনসাফ, যেটা আমরা বিগত 53 বছর পর্যন্ত বাংলাদেশে দেখতে পারিনি। আমরা ন্যায় ও ইনসাফ ওইরকম দেখবো যে একজন নারী সে যেভাবে গার্মেন্টসে চাকরি করতে চায়, মাদ্রাসায় চাকরি করতে চায়, অফিস আদালতে চাকরি করতে চায়, সে দিনের বেলা যেভাবে যাবে রাত 12টার সময় তার বাড়িতে আসবে, কেউ রাস্তাঘাটে তাকে ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না। আমরা ন্যায় ইনসাফ ওরকম দেখাতে চাই যেখানে একজন কৃষক শ্রমিক তার অধিকার নিশ্চিত করে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। সেই জায়গাটা নিশ্চয়তার জন্যই কিন্তু আপনাকে এখন হা এবং নায়ের ভোটে এই প্রতিশ্রুতি তো সব রাজনৈতিক দল নেতারা দিয়ে সবাই দিয়ে কিভাবে করবেন? আসলে করবেন সবাই দিয়ে থাকেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এটাকে একেবারে হাইলাইট করছে এজন্যই যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে হলে আপনাকে ন্যায় ইনসাফটাকে এস্টাবলিশ করতে হবে, যে কারণে ডাক্তার শফিকুর রহমান সাহেব এই কথাটা বারবার বলেছেন। তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি জানেন যে আজকের বাংলাদেশে হা এবং নায়ের একটা ভোট চলছে। এই হা এবং নায়ের যে ক্যাম্পেইন চলছে সেটার জন্য আপনাকে 12ই ফেব্রুয়ারি শুধু জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই হবে না, তার সাথে সাথে আপনাকে হায়ের পক্ষেও ভোট দিতে হবে। এই হায়ের পক্ষে ভোট দেওয়ার অর্থ হচ্ছে আমার এই বোনটা যে ন্যায় ইনসাফ চায় সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই হানা ভোট। আলোচনা করব। আমি এই জায়গাটা শেষ করতে চাই এই বলে যে বাংলাদেশে যদি সেই ন্যায় ইনসাফ কায়েম করতে হয় তাহলে এই বাংলাদেশের সকল জঞ্জাল মুক্ত বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত করতে হবে, এবং সেটা গঠন করতে পারলেই এদেশের সকল ধর্ম পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। হয়তো বাংলাদেশের মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি সে রায় দিবেন কারা আসলে আগামী বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের ক্ষমতার আসীন হবেন, এবং তারাই হয়তো এই তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। আমি একটু যেতে চাই আপনার পাশে যিনি রয়েছেন শেখ জামাল হোসেন, আপনার কাছে আসলে যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন আপনার উত্তরটা জানতে চাই খুব সংক্ষেপে। ধন্যবাদ। আপনারা জানেন এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লব হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে ফ্যাসিস্টরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসের আরেকটি ঘটনা ঘটে নাই, যেখানে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রাতের আধারে পালিয়ে গেছে। সে কারণে এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমরা সেদিন আমার পার্টি এবি পার্টি এবং আমার পার্টির সাধারণ সম্পাদক চেয়ারম্যান সহ আমরা সেদিন জুলাই আন্দোলনের পক্ষে সক্রিয় রাজপথে অংশ নিয়েছিলাম। আমাদের লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, এবং এই ইনসাফ প্রতিষ্ঠা করতে যে আগামী দিনে যে আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আপনারা ব্যালটের মাধ্যমে সেই যারা সৎ এবং নির্ভীক তাদেরকে আপনারা ভোট দিবেন। আমার পার্টির মার্কা ঈগল মার্কা। এখানে আরো জালুকাঠি 2-তে অনেক প্রার্থী আছেন। আপনারা যাকে মনে করবেন যে তারে দিয়ে আমার এই জালুকাঠির ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আপনারা তাকে ভোট দিবেন। কারণ আমি চাই এই জালুকাঠি ইনসাফের জালুকাঠি
হোক, অতীতে 17 বছর একজনের আঙ্গুল হেলনিতে এই জালকাঠি পরিচালিত হতো। সেখান থেকে আমরা বেরোয় আসছে একজন জনপ্রতিনিধি, সত্যিকারের জনগণের যারা প্রতিনিধি, তারা যাতে সংসদে যে আপনাদের পক্ষে কথা বলতে পারে, আপনাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারে। ধন্যবাদ। করতে হবে আপনাকে। আমি একটু যেতে চাই বিএনপির যিনি প্রতিনিধি হয়ে আসছেন এখানে, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আপনার কাছে জানতে চাই আসলে সাধারণ মানুষ যে অভিযোগটা করছিলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাদের পার্থক্য, দূরত্ব, যে কারণে তারা তাদের চাওয়া পাওয়াগুলো বলতে পারছেন না, এ বিষয়ে কি বলবেন? আর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা আপনাদের অঙ্গীকারটা কি থাকবে? জি ধন্যবাদ। বিএনপি আসলে কোনো স্বপ্ন দেখায় না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য 2023 সালে উনি 31টি রূপরেখা দিয়েছেন কিভাবে একটি সাম্যভিত্তিক, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যায়। সে লক্ষ্যে আজকের যে আমরা জুলাই সনদের কথা বলি, সেই জুলাই সনদের দিকগুলোই কিন্তু আমাদের প্রিয় নেতা ইতিপূর্বে 31টি রূপরেখার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। 17 বছর পরে উনি প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটিতে পা রেখে উনি কিন্তু প্রথমেই ঘোষণাটা দিয়েছিলেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে একটি সাম্যভিত্তিক, একটি ন্যায় ভিত্তিক আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আজকের যে বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে, আমার প্রিয় বেন্টি যে প্রশ্ন করেছেন, আমি তার সাথে সম্পূর্ণরূপে একমত পোষণ করি। বাংলাদেশে বিগত দিনে বিচারের নামে, আমি একজন আইনজীবী হিসেবে ব্যর্থ কণ্ঠে বলতে চাই, বিচারের নামে ছিল একটা বিচারহীনতা। যে কিভাবে একটি মিথ্যা গায়বী মামলায় বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেত্রীকে ফরমাসি মামলা সাজা দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু জুলাই পরবর্তী সেখানে বিচার হয়েছে, সর্বোচ্চ আদালত যখন ন্যায় বিচার সুযোগ পেয়েছেন তখন তাকে কিন্তু নির্দোষ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর উন্নয়নের যে বিষয়টি বলেছেন আমাদের দুইজন প্রশ্নকর্তা, বাস্তবে সত্য। আমরা উন্নয়নের গল্পের, উন্নয়নের ফুলঝুরি জালকাঠিতে শুনেছি, কিন্তু 64টি জেলার মধ্যে উন্নয়নের ছোঁয়া একমাত্র জালকাঠির মধ্যে আমরা লক্ষ্য করিনি। যেটা আমাদের ন্যায্য পাওনা সেটাও কিন্তু আমরা পাইনি। যে কারণে আমাদের প্রিয় নেতা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হতে হয়, জনগণের কল্যাণে কিভাবে কাজ করতে হবে, সেই জন্য কিন্তু ওনার 31টি রূপরেখার মধ্যে উনি সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নেতা যে ঘোষণাটি দিয়েছেন যে ইনশাল্লাহ বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাওয়ার 18 মাসের মধ্যে 1 কোটি বেকার লোকের কর্মসংস্থান করবে। এভাবে আমরা যে বিষয়গুলো বলছি যে এই যে 31টি রূপরেখা বাস্তবায়িত হলেই আগামীর বাংলাদেশ হবে একটি আধুনিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ। যে আপনাকেও ধন্যবাদ। অপেক্ষায় আছি আগামীর বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ রূপ নেবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে গত 17 বছর বিচারহীনতার মধ্য দিয়ে বাংলাদেশ কাটিয়েছে, তবে আবার 5 আগস্টের পরেও কিন্তু আমরা দেখেছি শত শত মামলা বিচার ছাড়াই কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তা আমরা এমন কিছু চাই না বা সাধারণ মানুষ চান না যেখানে প্রশ্ন থাকবে, মানুষের আপত্তি থাকবে। আমরা একটু যেতে চাই মাসুদ পারভেজ আপনার কাছে জানতে চাই আসলে আপনারা ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য স্পেসিফিক কি করবেন বা মানুষ কিভাবে আপনাদের উপর ভরসা রাখবে? ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত ভোটারদেরকে। তারা আমাকে 1 নম্বরে প্রথমে একটা কোশ্চেন করেছিল যে আমি আসলে এখানে অনেক কিছুর সাথে আমার সম্পর্ক নেই বা পরিচিত না, বা আমি তাহলে কিভাবে আমি সমাজের উন্নয়ন করব। আসলে আমার মেন কথা হচ্ছে, যদি কারো সৎ ইচ্ছা এবং সৎ যোগ্যতা থাকে তাহলে সে যে কোনো জায়গায় এসে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এসে সে সেই কর্মকাণ্ডটা সঠিকভাবে পরিচালনা করতে পারে। সেটার জন্য তাকে পরিচিত হতে হয় না, সে তার কর্মের মাধ্যমে মানুষের কাছে পরিচয় হয়ে যায়। আর একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, কখনো বয়সে তার বেঁচে থাকতে পারে না। তাই আমি আমার কর্ম দেখিয়ে তাদেরকে ওই পরিচয়টা করিয়ে দিতে চাই যে আমি কিভাবে পরিচিত হতে পারি। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমাদের এক বোন যে কথাটি বলেছে, ইনসাফের বাংলাদেশ আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। আমাদের জানেন, আমাদের নেতা জনাব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রব, ওনারা এবং সিরাজুল আলম খান দাদা ভাই আমাদেরকে সবসময় 10টি দফার কথা আমরা সবসময় বলে এসেছি। দ্বিপাক্ষিক পার্লামেন্ট, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই যে বিষয়গুলো আছে, যে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী জনগণের জন্য প্রত্যেকটা জায়গা থেকে যদি আলাদা আলাদা পদক্ষেপ করা হয় তাহলে কিন্তু ইনসাফের বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসে। এবং আমাদের সিরাজুল আলম খান দাদা ভাইয়ের যেই 10 দফার বাস্তবায়নের দেখানোর যে রূপরেখা দেখানো হয়েছে,
এটা যদি বাস্তবায়নের মধ্য দিয়ে এই- ইনসাফের এই বাংলাদেশ ইনসাফের প্রতিষ্ঠা বাংলাদেশ আমরা করতে চান। প্রতিষ্ঠা ধন্যবাদ করতে আপনাকে। পারবো। আমরা ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। আমাদের সাথে রয়েছেন জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি নজরুল ইসলাম তালুকদার। আমরা একটু নজরুল ইসলাম তালুকদার আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন আপনি জালুকাঠিতে কাজ করছেন, বিশেষ করে যেহেতু আপনি দুর্নীতি প্রতিরোধ কমিটির লিড করছেন, এই দুর্নীতি আমাদের দেশের জন্য, শুধু জালুকাঠির জন্য না, মহামারী আকার ধারণ করছে। তো বর্তমান জালুকাঠি যে অবস্থা আছে সেখান থেকে বের করে নিয়ে আসতে গেলে আসলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন খুব দ্রুত, আর প্রার্থীদের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ দেশ টিভিকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই জানাচ্ছি যে আমাদের স্বাধীনতা সেই ৭১ সালের পর থেকে আমরা ৫৫ বছর আমরা অতিবাহিত হচ্ছি। এই সময়টুকুর ভিতরে আমাদের এইখানে যারা আমরা উপস্থিত আছি এদের ভিতরে বিভিন্ন সময় ঝালকাঠি জেলার দুই আসনের যারা নেতৃত্ব দিয়েছেন ওনাদের ভিতরে আমরা সেই ইনসাফের জায়গাটা একটু খুব কম দেখেছি। তার চেয়েও বড় পরিতাপের বিষয় হয়েছে যেটি আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে ঝালকাঠি সদর থেকে আমাদের কখনো নির্বাচিত প্রতিনিধি একজন হয়েছিলেন এবং এই দ্বিতীয় টার্মে যারা ৩ টাইম ক্ষমতায় ছিলেন ওনারা হয়েছিলেন, কিন্তু ওনাদের কাছ থেকে আমরা সেই বৈষম্যমূলক আচরণ সবচেয়ে বেশি আমরা পেয়েছি, যেটা বলা আমাদের জন্য খুব দুঃখজনক। নির্বাচন পূর্ব মুহূর্তে যে কথাগুলো সাধারণত প্রার্থীরা বলে থাকেন সেই আলোকেই ওনারা কথা বলছেন, আবার ঠিক নির্বাচনের পরবর্তী মুহূর্তে ওনাদের সেই ডায়লগটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এর থেকে, যেহেতু আমাদের এখন বর্তমান যে সময়টি অতিবাহিত হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমাদের সেই ঝালকাঠির কাঙ্ক্ষিত যে হাদি যে মারা গেছে, তো ওর যে লক্ষ্য আমরা সেই লক্ষ্যে যদি আগাতে পারি এবং আগামী নির্বাচনটা, আমি গত ১১ তারিখের আইন শৃঙ্খলা মিটিং এ এখানে যারা ঊর্ধ্বতন সরকারি সেনা কমান্ডিং অফিসার এবং আমাদের জেলার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ওনাদের যে আশ্বাস পেয়েছি, আশা করি এই নির্বাচনটি ফ্রি অ্যান্ড ফেয়ার যেটা আমরা বলে থাকি সেটা আমাদের মাঝে ওনারা উপহার দিতে পারবেন। এবং এটা উপহার দেওয়ার পরেই আমাদের এই যারা রাজনীতিবিদ রয়েছেন ওনাদের যে মূল যে চরিত্রটি যখন সেটা উদ্ঘাটিত হবে, তো আমরা আশা করব আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে নতুন প্রেরণা উদ্যোগ এটি আমাদের মাঝে আবার ফিরে আসুক এবং আমরা সেই স্বাধীনতার ৫৫ বছরে পরে আমরা যদি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা স্বাধীনতার মর্মটা উপলব্ধি করতে পারি তাহলে আমরা মনে হয় জাতি একটু স্বস্তি ফেলবে। এবং দুর্নীতির ধন্যবাদ। আপনারা শুনছিলেন জালুকাঠি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, তিনি বলছিলেন আসলে বিভিন্ন সমস্যার সংকট সম্ভাবনার কথা এবং তিনি যেমনটা জানিয়েছেন অতীতে যারা এই এলাকা এই জনপদের ক্ষমতায় ছিলেন আসলে তারা এই জনপদকে সেইভাবে ওন করেননি, ভালোবাসেননি, বা জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে তারা খুব একটা কাজ করেননি বলেই তিনি অভিযোগ করছেন। আসলে আপনারা জানেন যে জালুকাঠি এই দক্ষিণাঞ্চলের এক সময় একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ডাচ ফরাসি ব্যবসায়ীদের আনাগোনা ছিল, এখানে অসংখ্য শিল্প কারখানাও ছিল আমরা যতটুকু জানি, কিন্তু এখন সেই অবস্থায় নেই। নদীগুলো প্রায় অনেক নদী আসলে নাব্যতার সংকটে ভুগছে, অনেক খাল প্রায় তার অস্তিত্ব সংকটে ভুগছে। এছাড়া এই অঞ্চলের এখানকার পেয়ারা, গামছা, শীতলপাটি কিন্তু সারা দেশে একটি কদর ছিল একটা সময়। তো আমরা দেখেছি যে এই সুযোগটা, অর্থাৎ এই ক্ষুদ্র শিল্পকে বেড়ে ওঠার জন্য যেই পৃষ্ঠপোষকতা দরকার সেটি হয়তো না হওয়ার কারণে এখন কিন্তু সেই আগের অবস্থায় নেই। এছাড়া এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে কবি জীবনানন্দ দাশের নিজের পৈতৃক ভিটা, একই সঙ্গে বাংলার বাঘ খ্যাত শেরে বাংলার নানাবাড়িও কিন্তু এই অঞ্চলে। আমি ঠিক গতকাল শেরে বাংলার সেই নানাবাড়িতে গিয়েছিলাম, গিয়ে যেটা আসলে দেখেছিলাম যে একেবারেই অস্তিত্ব সংকটে, মানে এগুলো সংরক্ষণের কোনো উদ্যোগও কিন্তু নেওয়া হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব, যারা এখানে প্রার্থী হয়ে আসছেন তাদের ভাবনা জানতে চাইবো, কি করবেন তারা আসলে নির্বাচিত হলে। তো তার আগে আমরা সময় হয়েছে আরেকটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছে, বিজ্ঞাপন বিরতিতে ফিরবো কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত আপনাদেরকে দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে। আমরা বিজ্ঞাপন বিরতির আগে কথা বলছিলাম প্রার্থীদের সাথে, ভোটাররা যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন সেগুলো তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তারা আসলে প্রত্যেকেই চাচ্ছেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা তারা সুযোগ পাবেন তাদের জনপ্রতিনিধি নির্বাচনের। তো আমাদের সাথে এখানকার সম্মানিত ভোটাররা রয়েছেন, আমরা আবারও আসলে ভোটারদের কাছেই যেতে চাই, যেহেতু আমাদের আয়োজন ভোটারদের নিয়ে, তারাই প্রশ্ন করবেন, আসলে তারা তাদের মন্তব্য জানাবেন। এজন্য ভোটারদের কাছেই আমরা জানতে চাই, আমি যেতে চাই শুরুতে একজন তরুণ ভোটার রয়েছেন, আপনার কাছে জানতে চাই, এই জালুকাঠিতেই তো আপনাদের জন্ম এবং এখানে বেড়ে ওঠা, তো আপনারা 24-এর আন্দোলন আমরা দেখেছি তরুণরা নেতৃত্ব দিয়েছে, তরুণদের অনেক প্রত্যাশা এই দেশের যারা নেতৃত্বে রয়েছেন বা ভবিষ্যতে আসবেন তাদের কাছে। তো আপনার প্রত্যাশাটা জানতে চাই এবং প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কথা হচ্ছে যে 24-এর পরবর্তী সময় আমরা সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমি ন্যায় বিচার পাবো এবং
মানে আমরা যে বিচারহীনতার যে একটা অভাব ছিল সেইটার এই বাংলাদেশে থাকবে না, সেইটা একটা বড় প্রত্যাশা আমাদের ছিল, কিন্তু আমরা সেই প্রত্যাশায় কিন্তু সম্পূর্ণভাবে আগাতে পারিনি। কিন্তু সামনে আমাদের যে একটা জাতীয় নির্বাচন, তো জাতীয় নির্বাচনে আমাদের এখানে যারা আজকে ঝালকাঠি 1 আসন এবং 2 আসনের যারা সংসদ সদস্য প্রার্থী আছে তাদের মানে সবার কাছে আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে আজকে নির্বাচনটায় যে আমরা আসছি, সেই নির্বাচনটার ফল হচ্ছে এই 24-এর গণ অভ্যুত্থান। তো 24-এর গণ অভ্যুত্থানে ঝালকাঠি জেলায় 10 জন শহীদ পরিবার আছে। আমি একজন প্রার্থীকেও দেখি নাই যে তারা একজন শহীদ পরিবার নিয়ে তার নমিনেশন পেপারটা জমা দিতে গেছে, যেহেতু তাদের গুরুত্ব দেওয়াটা ছিল সব থেকে প্রধান প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের জামায়াতে ইসলামের যে প্রার্থী আছে ওনার, যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের একটা নিয়ম ছিল যে আপনার যে নমিনেশন দিতে হবে তার 5% নারী সদস্য দিতে হবে। তো জামায়াতে ইসলাম তো এখন পর্যন্ত একজনও নারী সদস্যকে তারা প্রার্থী দেয় নাই, তাহলে কি তারা নারী ক্ষমতায়নকে মানে ত্বরান্বিত করছে? ধন্যবাদ আপনাকে। আসলে তিনি দুটি প্রশ্ন করেছেন। 24 পরবর্তী বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখছেন, সেই স্বপ্ন নিয়েও তার ক্ষোভ রয়েছে, আসলে সেই পথে ঠিক মতো আগাচ্ছে না। একই সঙ্গে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারদের আসলে উপেক্ষা করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন এবং প্রশ্ন করেছেন প্রার্থীদের কাছে। আমরা প্রার্থীদের কাছে আসবো, সেই প্রশ্নের উত্তর জানবো। আমরা একটু যেতে চাই, আরেকজন তরুণ নারী ভোটার রয়েছেন, তার কাছে জানতে চাই আসলে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, বা কোনো মন্তব্য থাকলে সেটিও বলতে পারেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে 13শ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের ঝালকাঠি থেকে প্রার্থী নির্বাচিত হয়, তো তারা নারীদের জন্য কি কি কর্মসংস্থানের ব্যবস্থা করবে? অনেক তো হচ্ছে বেকার নারীরা রয়েছে, তো তাদের জন্য তাদের। ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার। তার প্রশ্ন হচ্ছে নারীদের জন্য আপনারা আসলে কি করবেন সেটি নিয়ে। আমরা আসবো আপনাদের কাছে। একটু আমি ভেতরে যেতে চাই। আমাদের এখানে অসংখ্য ভোটার, কিন্তু সম্মানিত ভোটার আজকে এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা প্রশ্ন করছেন, মন্তব্য জানতে চাই। আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনিও তরুণ আসলে, এই তরুণ হিসেবে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রত্যাশার কথা জানাতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিগত দিনে আমরা দেখেছি যে যেই সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ছিল, এবছর তো আওয়ামী লীগ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, কিন্তু এই আওয়ামী লীগ বিভিন্ন সরকারি দপ্তরগুলোকে দলীয়করণ করে রেখেছে। তো এক্ষেত্রে বর্তমানে দুটি বড় দল রয়েছেন, যা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং হচ্ছে জামায়াত ইসলামী। এরা যদি সরকার গঠন করে, এখন পর্যন্ত জুলাইয়ের পরে সকল দপ্তরে কিন্তু সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। এরা সরকার গঠন করলে ঠিক আওয়ামী লীগের মতো সকল দপ্তরগুলোকে, সরকারি দপ্তরগুলোকে আপনার দলীয়করণ করবে কিনা। অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার প্রশ্ন ছিল যে এই আমরা দেখেছি অতীতে যেই ক্ষমতা থাকে আসলে তার দলের লোকজন দিয়ে সরকারি দপ্তর, প্রশাসন এগুলো আসলে পরিচালনা করা হয়। তার প্রশ্ন, আপনারা ক্ষমতায় গেলে একই কাজ করবেন নাকি আসলে আপনাদের ভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে? এখানে যদি কি প্রশ্ন করতে চেয়েছেন, আপনার সাথে একটু যদি দাঁড়ান, আপনার সাথে জানতে চাই, আপনিও দেখছি যে তরুণ, আসলে তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর হবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা মন্তব্য থাকলে। না, আমার একটা জানার বিষয় আছে। আমার হচ্ছে আমাদের বিএনপির যিনি আছেন তার কাছে আমি জানতে চাই যে তিনি একটু আগে বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই তিনি দেশ পরিচালনা করবেন, কিন্তু তাদের দল থেকেই বিগত দিনে বলা হয়েছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বিষয়টা যেন একটু আমার কাছে এলোমেলো লাগলো, তা আমি এটা আর কি ওনার কাছ থেকে আমি জানতে চাই আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে শরিয়া আইন আর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ গঠন, হয়তো এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, হয়তো তিনি বলবেন। এখানে একজন প্রবীণ ভোটার রয়েছেন, তার কাছে জানতে চাই, বা আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ দেশ টিভিকে এবং আপনাকেও ধন্যবাদ। আমার প্রশ্ন ঝালকাঠি 1 আসনের জামাতের যে সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর ফয়জুল হকের কাছে, তিনি যদি নির্বাচিত হন এবং যদি নাও হন, রাজাপুর কাঠালিয়ায় যে মাদকের ছয়লাভ হয়ে গেছে সে ব্যাপারে তিনি কি পদক্ষেপ নেবেন? আসলে মাদকের সমস্যা নিয়ে তিনি প্রশ্ন করেছেন, আশা করি প্রার্থীরা এখানে উত্তর দিবেন। আরেকজন ভোটারের সাথে কথা বলছে। আসলে একটু জানতে চাই, মানে আপনার কাছে প্রশ্ন আমি করতে, সেটি হচ্ছে আপনারা তো নাগরিক হিসাবে সবচেয়ে বড় কি ধরনের নাগরিক সমস্যাগুলো ঝালকাঠিতে ভুগছেন, কি প্রতিকার চান প্রার্থীদের কাছে? আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি জানতে চাই যে আপনার কিছু বড় নেতারা বলে যে বেলা শেষ, সময়ও শেষ, আমাদের ক্ষমতায় যেতেই হবে। তো এখন পর্যন্ত পরিবেশ সুস্থ আছে, তো এই ভোটার, সাধারণ ভোটারের এই কেন্দ্রে কোনো প্রভাব আসবে কিনা?
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তিনি আসলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা শুনছিলাম ভোটারদের কথা, আমরা এখন সরাসরি প্রার্থীদের কাছে যাব, তাদের উত্তর জানবো। তারাও হয়তো প্রশ্নগুলো শুনেছেন। সেই প্রশ্নগুলোতে আমি শুরুতে যেতে চাই বিএনপির মনোনীত যিনি এখানে প্রতিনিধি আছেন, অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আপনার কাছে জানতে চাই, অসংখ্য প্রশ্ন কিন্তু আপনাদের এখানকার জনগণ ছুড়ে দিয়েছেন, কি বলবেন? বিশেষ করে একজন প্রশ্ন করেছিলেন আপনাদের তারেক রহমানের মহানবীর আদর্শে রাষ্ট্র গঠনের কাঠামো নিয়ে, তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি আপনি উত্তর দেন। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, ইসলামী খেলাফত এবং গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক দেশ পরিচালনার মধ্যে ভিন্নতা আছে। প্রশ্নকর্তাকে এটা অবশ্যই বুঝতে হবে। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সেখানে কোনো নির্বাচন হয় না, সেখানে কোনো গণতন্ত্র থাকে না। যিনি খেলাফতের অধীনে থাকবেন উনি যতদিন বেঁচে থাকবেন উনি শুধুমাত্র খেলাফত পরিচালনা করবেন। বিষয়টি নারীদের ক্ষমতায়নের জন্য কি করবেন সেটা 31 দফায় স্পষ্টভাবে আমাদের প্রিয় নেতা বলেছেন যে প্রত্যেকটি নারীকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যিনি ফ্যামিলির মহিলা কর্তা তাকে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে এবং নারী যাতে স্বাবলম্বী হতে পারে, তার যাতে নিজে থেকে কর্মসংস্থান, তিনি চান কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের জন্য যে যে উদ্যোগগুলো সেটা স্পষ্ট করা হয়েছে যে কিভাবে তার বিনিয়োগ করতে পারে, তার কুটির শিল্পের মাধ্যমে নারী তার নিজস্ব পরিধি গঠন করতে পারে, সমস্ত দিকগুলো কিন্তু আমাদের সেখানে নির্দেশনার মধ্যে এসেছে। জানতে চাই আপনি দলীয়করণ বিভিন্ন অফিস আদালতগুলো, সেক্ষেত্রে কি? ধন্যবাদ। এটা বলার অপেক্ষা রাখে না যে ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকার আমলে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল এবং আগামীর বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ এবং একটি সাম্যের বাংলাদেশ, যেটা ইতিমধ্যে বিএনপির রূপরেখা ঘোষণা করা হয়েছে। এখানে কোন রকমের কোন দলীয়করণ থাকবে না, যে যোগ্যতার ভিত্তিতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যার যেখানে যোগ্য সেখানেই তিনি আসীন হবেন। এটা ইতিমধ্যে আমাদের নির্দেশনা, আমাদের প্রিয় নেতার যে কর্মকাণ্ড এবং আমরা যারা মাঠে কাজ করি আমাদের প্রতি যে নির্দেশনা এসছে এ বক্তব্য স্পষ্ট। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ আসলে কোন রকমের কোন দলীয়করণের কোন সম্ভাবনা থাকবে না। এটা আমাদের প্রিয় নেতা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাসুদ পারভেজ আপনার কাছে জানতে চাই, আপনি প্রশ্নগুলো শুনছেন, কি বলবেন আসলে সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে? আসলে আপনারা জানেন যে আমাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 1971 এবং 24-কে ধারণ করে এটাকে অপেক্ষা অনুযায়ী আগামী রাষ্ট্রকে অংশীদারিত্বমূলক রাষ্ট্র এবং অংশীদারিত্বমূলক সংসদ পরিচালনার জন্য কিছু কর্মকাণ্ড গঠন অলরেডি স্থাপন করেছে। এর ভিতরে গণভিত্তিক রাজনৈতিক কাঠামো এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক। জানতে চেয়েছেন নারীদের জন্য কি করবেন আপনারা, হচ্ছে এই যে দলীয়করণের অভিযোগ করা হয়েছে সে বিষয়ে কি করবেন? এই যেই কথাগুলো এখন আমাদের সম্মানিত ভোটাররা বলছেন, এই প্রত্যেকটা বিষয়ে আমরা যে রূপরেখার গুলো কথা বলছি এগুলো যদি আপনারা পড়তে পারেন বা আপনারা যখন আমাদের ভোটারের কাছে আমি গিয়ে বলবো তখনই আসলে বুঝতে পারবে যে আপনার আসলে কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি। এখানে প্রত্যেকটা সেক্টরের কথা বলা আছে, শুধুমাত্র নারী বিষয়ে না, মাদক না, সব প্রত্যেকটা সেক্টরের কথা এখানে আছে। আপনারা প্রত্যেকটা সেক্টরই আসলে কাজ করবেন সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আমার নিজের কিছু ব্যক্তিগত রূপরেখা আছে, যেমন আমি দুইটা বিষয়ের উপর প্রাধান্য দিয়ে বর্তমানে আমি আমার নির্বাচনের পরিচালনা করছি। এর ভিতরে একটা হচ্ছে দখলবাজ ও মাদক মুক্ত সমাজ গড়া হচ্ছে আমার মূল লক্ষ্য, যেটা হচ্ছে আমার দুটো নির্বাচনী ট্যাগলাইন। এবং আমি আমার সমাজের যারা বিত্তশালী আছেন এবং যারা নাকি কর্মসংস্থান নিয়ে চিন্তিত, আমি আমার এই ঝালকাঠি 2টাকে একটা শিল্পায়নের শহর হিসেবে গড়ে তুলতে চাই। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন বা আপনি যে ভীষণ নিয়ে আগাচ্ছেন, যদি সাধারণ ভোটাররা যদি মনে করেন যে আপনার ভীষণ বা আপনার যেই পরিকল্পনা সেগুলো তাদের জন্য কাজে আসবে, তাহলে হয়তো আপনার পক্ষে সাধারণ মানুষ রায় দিবে। আমরা একটু যেতে চাই জামায়াত ইসলামী মনোনীত ঝালকাঠি 1 আসনের প্রার্থী ডক্টর ফয়জুল হক, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রথমে জানতে চাই মাদকের সমস্যা নিয়ে একজন অভিভাবক তিনি আসলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এছাড়া আরো অনেকগুলো প্রশ্ন আছে, যদি আপনি উত্তর দেন। আমি একটু প্রশ্ন পেয়েছি, প্রথম প্রশ্নের উত্তরটা আমি এভাবেই দিতে চাই। আমাদের একজন সম্মানিত জেনজির সদস্য এবং এই জুলাই যোদ্ধা, আমি ঝালকাঠির গর্বিত সন্তান, আমি ওই ভাইটির একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশ জামাত ইসলামী নারীর অধিকার প্রতিষ্ঠা করবে, তো জামাত ইসলামের নারী প্রার্থী কোথায়? আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত অনুযায়ী 33% থাকতে হয় যে নারীদের
সম্পৃক্ত থাকার বিষয়টি রাজনৈতিক দলের মধ্যে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামের 42% চর্চা রয়েছে এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে, যেটা বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের চাইতে সবচাইতে বেশি নারীর অংশগ্রহণ বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সংস্কার কমিশনে যখন প্রস্তাব এসেছে নারীর ক্ষমতায়নের জন্য, ভারসাম্যের জন্য, তখন বাংলাদেশে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী যারা 50টি নারী আসনের বিপরীতে 100টি নারী আসনের জন্য তারা সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছে। আর উন্মুক্ত পদগুলো যেখানে নির্বাচন হয় সেখানে নারীর আসনগুলো সংরক্ষিত না থাকলে যে কেউ দাঁড়াতে পারে। যেমন আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন নারী আসনের সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে বসিয়ে দিয়ে একজন আলেমকে ওখানে দিয়েছেন। এখানে কিন্তু নারীকে বসিয়ে দিয়ে আরেকজনকে টেনে এনের মধ্য দিয়ে প্রমাণিত হয় এখানে ধর্মীয় কোনো বিষয়টাকে টেনে আনা হচ্ছে কিনা। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোনো জায়গায় কোনো আসনে কাউকে বসিয়ে দেয়া, কাউকে চেপে ধরা, কোনো নারী দাঁড়িয়েছে তাকে দাঁড়াতে দেয় না, এরকম কোনো নজির নেই। বরং তারা চর্চা করে যাচ্ছে 42% তাদের নারীদের ভিতরে কোটা রয়েছে, পাশাপাশি নারীদের সরাসরি যেখানে অংশগ্রহণের সুযোগ থাকবে সেখানে কিন্তু তারা তাদের সুযোগ দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের কাঠালিয়া সম্মানিত ভোটার প্রশ্ন তুলেছেন, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের মাদক সন্ত্রাস এই জাতীয় বিষয়গুলোর ব্যাপারে রাজাপুর কাঠালিয়ায় কি ভূমিকা থাকবে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ গঠন করতেই আমাদের যুব সমাজকে কাজে লাগাতে হবে, মাদক সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ রাখতে হবে। সেই জায়গাটায় আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং রাজাপুর কাঠালিয়ার এমপি হিসাবে আমি যদি মনোনীত হই, নির্বাচিত হই, তাহলে অবশ্যই রাজাপুর কাঠালিয়ায় প্রথম যে কাজটি করা হবে সেটা হচ্ছে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ নির্মূলে সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে। দল মত রাজনীতি এবং সকল ধর্ম পেশার মানুষদেরকে নিয়ে স্পষ্ট কাজ করা হবে। এবং বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু ওই কথাটাই বলছে, ইনসাফ এবং সাম্য, এই সাম্যটা ততদিনই প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাদক সন্ত্রাস চাঁদাবাজের সাথে আপোষ করবেন। আর একটা বিষয় আপনাকে স্পষ্ট বলি, বিচারহীনতার কথা একটু আগে আমার বোন বলেছিলেন, সে কথাটা শেষ জবাবটা দিচ্ছে। জুলাইয়ের আপনি বলেছিলেন যে বিচারটা বাংলাদেশে কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে যাদের 7 জন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, এই বিচারহীনতার কারণেই কিন্তু সেটা হয়েছে। আমরা ওইরকম বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি দল করার কারণে তার উপরে ফাঁসির রাশি ঝলবে না, তার উপরে অত্যাচার হবে না। অতএব আমরা ধর্ম বর্ণ আরেকটি প্রশ্ন ছিল যে জুলাই যোদ্ধাদের উপেক্ষা করা হচ্ছে ঝালকাঠিতে যারা শহীদ হয়েছে। বাংলাদেশে একমাত্র ঝালকাঠিতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হেলিকপ্টারে এসে তারপরে একজন জুলাই যোদ্ধার বাড়িতে গিয়ে তার বিধবা স্ত্রীকে সাহায্য করেছিলেন, যেটার সাথে আমি তৎকালীন সময় আমি তার সাথে সরাসরি উপস্থিত ছিলাম। তার মধ্য দিয়ে প্রমাণ হয় জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যেখানে উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদেরকে সম্মান করছেন। এবং শুধু তাই নয়, বাংলাদেশের যত পরিবার শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে 2 লক্ষ টাকা করে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এটার মাধ্যমে প্রমাণ হয় আমরা জুলাই যোদ্ধাদের সাথে আছি, জুলাইকে শ্রদ্ধা করি, জুলাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। অবশ্যই প্রত্যেকেই চান যে আসলে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠুক, বাংলাদেশ একটি বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক যেখানে সবাই সমান অধিকার পাবে। আমরা একটু যেতে চাই শেখ জামাল হোসেন, আপনার কাছে প্রশ্নগুলো শুনলেন, আপনার উত্তর শুনতে চাই। ধন্যবাদ। আমি আমার জুলাই যোদ্ধা বলেছেন যে জুলাই যোদ্ধাদের এখানে আমরা উপেক্ষা করা হচ্ছে, আসলে কথাটা কিছুটা সত্যতা আছে। আমি মনোনয়ন জমা দেওয়ার আগে আমি আমার সর্বশেষ যে শহীদ ওসমান হাদির বাড়িতে আমি গিয়েছিলাম এবং ওখান থেকে এসে আমি মনোনয়ন জমা দিয়েছি। আমি যে কথা বলতে চাই, আপনারা জানেন যে এই স্বাধীনতার 55 বছর পার হচ্ছে, এই ঝালকাঠি একটি মডেল পৌরসভা। আজকে এই পৌরসভায় এখানে যারা আমাদের পৌরবাসী আছেন, পৌরসভার ভিতরে একটি পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, কোনো ড্যাম নেই, নদীতে ফেলা হয়, নদীর পানি দূষিত হচ্ছে। আমাদের এখানে পৌরসভার কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। ঝালকাঠি শহরে, এই ঝালকাঠিতে যারা অতীতে ক্ষমতায় ছিলেন, যারা নিয়ন্ত্রণ করেছেন, তারা তাদের মতো করে উন্নয়নের রূপরেখা আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু বাস্তবে আমরা কোনো রূপ দেখি নাই। আমরা দেখেছি যে জনগণের টাকা খাটের নিচে, বালিশের নিচে। আমরা যদি আগামী দিনে ঝালকাঠিবাসী, বাংলাদেশের মানুষ আমাদেরকে ক্ষমতায় পাঠায়, আমরা ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ জুলাই যোদ্ধারা আমাদেরকে, যে বাংলাদেশের রূপরেখা জুলাই যোদ্ধারা আমাদেরকে দেখিয়েছে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমার দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাংলার মানুষ। তাদের কাছে 30 সেকেন্ড করে জানতে চাই, গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি? যে বাংলাদেশের 24-এর যে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে,
আমাদের প্রিয় নেতা যে 31টি রূপরেখা দিয়েছে, আগেও বলেছি সেই রূপরেখা আমরা বলছি সেই যে জুলাই ইশতেহার এসছে গণভোটের বিষয়, সেখানে অধিকাংশ রূপরেখাগুলি এসছে, আমরা সেই গণভোটের পক্ষেই আছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর ফজলুল হক, আপনার কাছে জানতে চাই গণভোটটি আপনার অবস্থান 30 সেকেন্ডের মধ্যে। আমি স্পষ্ট বার্তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শুধু গণভোটের পক্ষেই নয়, গণভোটের পক্ষে ক্যাম্পেইন করা হচ্ছে। সারা বাংলাদেশে আমাদের এই গণভোটকে জয়যুক্ত করে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের স্পিরিট, নতুন বাংলাদেশের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, দেশ এবং ধর্মীয় মূল্যবোধ সহ এদেশের সকল মানুষের শান্তি নিশ্চয়তার জন্য হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে এবং হ্যাঁ এর পক্ষে থেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই চমৎকার একটি আলোচনা অংশগ্রহণ করেছেন। এখানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের পাশাপাশি ছিলেন এই ঝালকাঠি আসনের সম্মানিত ভোটাররা। তারা তাদের মতামত তুলে ধরেছেন, প্রশ্ন ছুড়েছেন প্রার্থীদের কাছ থেকে। প্রার্থীরা আসলে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। হয়তো ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছেন তাদের প্রশ্নের উত্তর দিয়ে। আজ এই পর্যন্তই। আগামীকাল সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সেজান। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।